চ্যানেল আই যুক্তরাষ্ট্রের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি আদিত্য শাহিন। আপনারা নিয়মিত প্রবাসের কথা অনুষ্ঠানটি দেখছেন। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমরা প্রত্যাশা করছি। প্রবাসের কথার আয়োজনে নতুনভাবে যুক্ত হচ্ছে সংবাদপত্র নিয়ে আলোচনা। আজ আমরা সংবাদপত্র নিয়ে প্রথম আলোচনা করছি এবং এই বিষয়ে আমরা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্রগুলোর শিরোনাম এবং সংবাদগুলো নিয়ে আমরা কয়েকটি সংবাদ নিয়ে আলোচনা করব। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন নবযুগ সম্পাদক শাহাবুদ্দিন সাগর। শাহাবুদ্দিন সাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই যুক্তরাষ্ট্রের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমি আলোচনায় যাবার আগে শুরুতেই কয়েকটি সংবাদের শিরোনাম আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই সাপ্তাহিক ঠিকানা। সাপ্তাহিক ঠিকানার এই সপ্তাহের মূল শিরোনাম, ঘুরছে হিরোইজমের শনি, 0.00 দেউলিয়াত্বের ধুম, খেলো হয়ে উঠছে তেভাগা সরকার। সাপ্তাহিক বাঙালির শিরোনাম, অন্তর্বর্তী সরকারের 100 দিন, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে। ট্রাম্পের শপথের পর যা ঘটতে পারে, ইমিগ্রেশন, চিকিৎসা, হাউজিং সহ নিউ ইয়র্ক সিটিতে। সাপ্তাহিক নবযুগের প্রধান শিরোনাম, একেবারে নতুনদের নিয়ে ঘর সাজাচ্ছেন ট্রাম্প, মেক আমেরিকা গ্রেট এগেইন কর্মসূচি বাস্তবায়ন। বাংলাদেশ এর ঠিকানা, সাপ্তাহিক বাংলাদেশ, ট্রাম্পের জয়ে অবৈধ ইমিগ্রান্টরা আতঙ্কে, নতুন প্রশাসনে নতুন চমক, প্রথম 100 দিনের পরিকল্পনা। সাপ্তাহিক আজকালের ঠিকানা, অজানা গন্তব্যে বাংলাদেশ, অন্তর্বর্তী সরকারের অস্থিরতা, কেয়ারটেকার সরকার আসছে, আওয়ামী লীগে মোদি ট্রাম্প বন্দনা। সাপ্তাহিক দেশের প্রধান শিরোনাম, কঠিন ষড়যন্ত্রের মুখে বিএনপি। সাপ্তাহিক সাদা কালোর প্রধান শিরোনাম, সরকারের 100 দিন, নির্বাচনী প্রক্রিয়ায় গতি। এই হলো প্রধান শিরোনাম। আসলে সবগুলি পত্রিকারই শিরোনাম দুটি বিষয়কে কেন্দ্র করে, একটি হচ্ছে বাংলাদেশ আর একটি যুক্তরাষ্ট্র, এবং দুটি বিষয়ের সঙ্গেই রাষ্ট্রের কাঠামো জড়িত। বাংলাদেশের যেমন অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন, আর মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন যে সরকার দায়িত্ব নিতে যাচ্ছে জানুয়ারির 20 তারিখে, সেই সরকারের আগামী 100 দিনের পরিকল্পনা পর্যন্ত পত্রিকা এখন নানা রকম জল্পনা কল্পনা করছে। বিশেষ করে বলছে যে যুক্তরাষ্ট্র অভিবাসীহীন হয়ে পড়বে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের মধ্য দিয়ে। আমরা কোন সংবাদটিকে পিক করতে পারি? আমরা মনে হয় যুক্তরাষ্ট্র প্রেক্ষাপটে আগে আমরা আলোচনা করি। শিরোনাম তো শুনলেন, আপনি কোন বিষয়ে গুরুত্ব দেবেন কিংবা আপনার কাছে কি মনে হয়? না, নিঃসন্দেহে আমরা যেহেতু যুক্তরাষ্ট্রে অবস্থান করছি, আমাদের জন্য ট্রাম্পের সংবাদটা প্রাথমিকভাবে আমরা গুরুত্ব দিতে চাই। কারণ ট্রাম্প হোয়াইট হাউসে বা যুক্তরাষ্ট্রের মসনদে বসছেন, এটি যুক্তরাষ্ট্রের মানুষের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সারা বিশ্বের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই এবার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া বা ক্ষমতায় বিপুল ভূমিধস বিজয়ের মাধ্যমে আসার নানা নাটকীয়তাও আছে। কিন্তু আপনি গেল 4টি বছর মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আদালতে চত্বরে তার সময়টা কাটছে। এরপরে ভাগ্যবানও বটে ট্রাম্প, কারণ তিনি দুবার নির্বাচন করেছেন। এই দুবার নির্বাচনের মধ্যে যে আমি যেভাবে ব্যক্তিগতভাবে দেখি, যে ডেমোক্রেটরা তাকে জিতিয়ে দেওয়ার একটি পরিবেশ সৃষ্টি করেছে। আমি কেন এটা বলছি, আপনি 2016 সালে যখন ট্রাম্প নির্বাচন করেন, তখন যুক্তরাষ্ট্রে একজন নারীকে প্রেসিডেন্সিয়াল প্রার্থী করা হয়েছিল ডেমোক্রেট দলের পক্ষ থেকে। তিনি কিন্তু সেবারে জিতেছেন। 2020 সালে তিনি নির্বাচন করলেন, সেখানে একজন পুরুষকে, অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে প্রার্থী হিসেবে দেওয়া হলো, তিনি জিততে পারেননি। 2024 সালে এসে একই কাজ হয়েছে, যে একজন কমলা হ্যারিস, যিনি ভাইস প্রেসিডেন্ট, নারী প্রার্থী, তাকে দেওয়া হয়েছে, তিনি জিতলেন। তো স্বভাবতই ধরে নিচ্ছে যে ফ্লোরটা ট্রাম্পকেই দেওয়া হয়েছে, কারণ এবারও যদি হয়তো একটা স্ট্রং প্রার্থী থাকতো তাহলে ট্রাম্পের জন্য কষ্ট হতো। কোনোভাবেই যুক্তরাষ্ট্র একজন নারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো এখনো সময় আসেনি, কিংবা সেই পরিবেশটা সেটি আসেনি, কিন্তু ওই যে ট্রাম্পকে সুযোগটা করে দিয়েছে, যে কারণে এবারের ফলাফল এবং যে 2016 সালের ফলাফল দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর ট্রাম্প, আপনি বললেন যে এটি অভিবাসনের একটি খবর আমি দেখলাম, সব পত্রিকায় মোটামুটি অভিবাসনের বিষয়টি নিয়েছে। ট্রাম্প যে 2-1টি উল্লেখযোগ্য নির্বাচন ইশতেহার দিয়ে ক্ষমতায় এসছেন, বিপুল ভোট পেয়েছেন, তন্মধ্যে প্রধান হলো অভিবাসন ইস্যুটা।
যেটা নিয়ে ইনি 2016 সাল থেকে এক প্রকার কথা বলে আসছিলেন, কর্মসূচি দিয়েছিলেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। এবারও তিনি কিন্তু একই কর্মসূচি রেখেছেন এবং কর্মসূচির মধ্যে তিনি যেটা বলার চেষ্টা করছেন যে অভিবাসনটাকে তিনি কঠোর এবং কঠিন করবেন। তারপরেও আমি বলি যে চেয়ারে যখন বসে হয়তো অনেকভাবেই বলা যাবে না অনেক কিছু, কারণ আপনার যত গর্জে তত তার বসে না। তিনি নির্বাচনের আগের যে কথাগুলি বলেছেন তাকে কঠোর মনে হয়েছে। আমি 2-1 দিন ধরে আপনি দেখবেন যে একটু ট্রাম্পকে অনেক ক্ষেত্রে নমনীয় মনে হয়েছে। কেন নমনীয় মনে হয়েছে? যে গতবারে যখন ট্রাম্প বিদায় নিচ্ছে হোয়াইট হাউস থেকে, বাইডেন যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন, বাইডেনকে কিন্তু তিনি দায়িত্ব বুঝিয়ে দেন নাই, তিনি খুব কঠোর ছিলেন। কিন্তু আবার তিনি যখন এবারে জিতছেন, তিনি কিন্তু কাটিসি কলনে বাইডেনের সঙ্গে দেখা করেছেন, তার ভাবটা কিন্তু নমনীয় হয়েছে। এরপর আপনি দেখবেন যখন তিনি নির্বাচনের প্রচার শুরু করছেন, তিনি মুসলিমদের বিরুদ্ধে ব্যাপকভাবে বক্তব্য দিয়েছেন, কিন্তু শেষের জনসভাগুলি, তার ক্যাম্পেইনের সভাগুলিতে আপনি যা দেখবেন তিনি কিন্তু নমনীয় হয়েছেন। এবং আপনি মিশিগান থেকে শুরু করে আপনি পেনসিলভেনিয়া বা অন্যান্য জায়গায় প্রচুর মুসলিমরা তাকে ভোট দিয়েছেন। তো এক্ষেত্রে তার ট্রাম্প যে দায়িত্ব নিয়ে 100 দিনের মধ্যে কি কি করবেন, প্রথমত তিনি বলছেন অভিবাসনটাকে কঠোর করবেন, তিনি চাইনিজ পণ্যের উপর শুল্ক আরোপ করবেন, তিনি গর্ভপাতের যে আইন রয়েছে সেই আইনটি রদ করার যে তার যে মতামত আছে সেটি তিনি প্রয়োগ করবেন। এরপরে তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাবেন, অর্থনৈতিকভাবে আমেরিকাকে তিনি চাঙ্গা করবেন। তারপর তার পূর্বতন যে প্রতিশ্রুতি যেগুলি ছিল যে সীমান্তে ওয়াল নির্মাণ করবেন, তারপরে আপনার জন্মসূত্রে যদি আমেরিকান না হয় তাহলে তার জন্মসূত্রে তাকে এখানে আমেরিকাতে তাকে জন্মসূত্রে নাগরিকত্ব দিবেন কিনা, এ ধরনের কথা বলা আছে, যদিও বা এগুলি আইনের বহু ফাঁকফোকর। তবে ট্রাম্পের জন্য একটি সুখের বার্তা, সেটি হলো ট্রাম্পের হাউস তার অধীনে, এখন তার দখলে, সিনেট তার দখলে, তিনি প্রেসিডেন্ট। ধরতে পারেন আপনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যেও তার ভাগে বেশি, যদি সাদামাটা চোখে আমরা দেখি, তাহলে ট্রাম্পের পক্ষে অনেক কিছু করা সম্ভব। আবার আমি আগে বললাম যে আবার চেয়ারে বসলে অনেক কিছু করতে পারেন না। এখন কতটুকু তিনি কঠোর হবেন এটা জানুয়ারির 20 তারিখের পরেই বোঝা যাবেন। তিনি বলছেন যে প্রথম রাত থেকে যে কাজগুলি তিনি করবেন বলছেন সেটা আসলে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আমি মনে করি। তবে আমি মনে করি এটা আতঙ্কের কিছু নেই। আপনি আনডকুমেন্টেড তো আনডকুমেন্টেডই, তিনি কিন্তু বলে নাই যে ডকুমেন্টেড লোকজনের উপর তিনি চড়াও হবেন, আইন কঠোর করবেন, তিনি বলছেন আনডকুমেন্টেডদের। এই যুক্তিতে তো আপনি তাকে আপনি কোনো কিছু বলতে পারবেন না, কারণ তার দেশকে তিনি নিরাপদ করার জন্য, তার দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি রক্ষা করার জন্য তিনি যদি আনডকুমেন্টেডদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, আপনি তো বলার কিছু থাকলো না। তিনি কিন্তু বারবার বলছেন আমি আনডকুমেন্ট অবৈধ ইমিগ্রান্টদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমেরিকান যেটা ইমিগ্রেশন ল, যেটা ইমিগ্রান্ট পলিসি, যেটা তার বাইরে তো তিনি যাবেন না, নিশ্চয়ই যাওয়ার তো তার সুযোগ নেই। আমি তো বলছি প্রেসিডেন্ট কি করতে পারেন, প্রেসিডেন্ট একটা এক্সিকিউটিভ অর্ডার দিতে পারেন। আগেও দেখছি উনি অনেকভাবে, সব প্রেসিডেন্টরাই তাই করেন যে এক্সিকিউটিভ অর্ডার দেন, সেটা নিয়ে আলাপ আলোচনা হয়, সুপ্রিম কোর্টে যেয়ে সেটা আটকে যায়। তবে দেখার বিষয় হলো যে যেহেতু তিনি একটু কঠোর, দেখেন ট্রাম্পের জীবনে কিন্তু আর পাওয়ার কিছু নেই। 120 বছরের তিনি রেকর্ড ভাঙলেন, তিনি আর আমেরিকার প্রেসিডেন্ট হবেন না। তো সুতরাং এই 4 বছর তার জন্য কঠিন, একদিক দিয়ে কঠিন। তিনি হয়তো এই আমেরিকার ইতিহাসে কঠিন মানুষ হবেন, আবার তিনি মহান হইতে পারেন, কারণ এই 4 বছর সবকিছু তার দখলে আছে। মিড টার্ম ইলেকশন পর্যন্ত কিন্তু বোঝা যায় যে সবকিছু, হাউস তার দখলে, সিনেট তার দখলে, সবকিছু দখলে। কিন্তু আমরা মনে করি অনেক সময় মানুষের পরিবর্তন হয়, ওই যে বললাম কঠিন থেকে তিনি মহান হতে পারেন, কিন্তু এটা দেখার বিষয়। আবার মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে আমরা নিউ ইয়র্কের কথা যদি বলি, নিউ ইয়র্ক তো একটা অভিবাসনই নিউ ইয়র্কের বড় শক্তি। অভিবাসীদের দিয়ে নিউ ইয়র্ক সহ মানে আমেরিকার মূল রাজ্যগুলো তো অভিবাসী কেন্দ্রিক, অভিবাসীদের সংখ্যা, শক্তি সব দিক দিয়ে সেখানে বেশি। এখন অভিবাসীদের কোনো স্বার্থের কমতি ঘটলে কিন্তু এই দেশের মধ্যে স্বাভাবিক অবস্থা আর থাকবে না, মানে স্বাভাবিকভাবেই সেটি ভাবা যায়। কিন্তু আপনি দেখেন তিনি অভিবাসীদের বিরুদ্ধে বক্তব্য দিয়েই এতগুলি ভোট পেয়ে ভূমিধস বিজয় তার হয়েছে। মানুষ কিন্তু এটাকে নিয়েছে আমেরিকানরা। আপনি কয়েকটা মোটা দাগে যদি আপনি ধরতে পারেন যে ট্রাম্পকে কেন ভোট দিয়েছে, অভিবাসী ইস্যুটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি যুদ্ধের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, বলছে যে আমেরিকার টাকা দিয়ে পৃথিবীতে আমেরিকা কেন অন্য দেশে যে যুদ্ধ করবে, আমার টাকা দিব কেন, আমি চাইনিজ পণ্য যে আসে আমি এত % শুল্ক আরোপ করবো, আমার দেশের কলকারখানাগুলি আমি সচল রাখবো, আমার দেশের মানুষকে আমি আবার আমেরিকাকে আমি গ্রেড করব, এই বিষয়গুলি নিয়ে কিন্তু তাকে ভোট দিয়েছেন। আপনি তাকে কিন্তু বলতে পারবেন না যে ম্যান্ডেট কিসের উপর নিয়েছে, তার ইস্তেহারের উপর কিন্তু মানুষ ম্যান্ডেট দিয়েছে। আর আপনি নিউ ইয়র্কের অভিবাসনের কথা বলছেন, নিউ ইয়র্কের অভিবাসনের যে গত সাম্প্রতিক 1-1.5 বছরে যে ঘটনা ঘটেছে, এটা নিয়ে কিন্তু পুরো আমেরিকানরা সংক্ষুব্ধ। আপনি দেখেন যে সীমান্ত এলাকায় লোকজন আসার পরপরই আমাদের একজন দেবদূত গিয়ে তাকে বাসে করে নিয়ে এসে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে।
আমেরিকানরা কিন্তু এটা পছন্দ করেন না। খুব অবারিত অবস্থাটা আপনি একজন মানুষ, তিনি সীমান্ত দিয়ে এখানে আসলেন, তিনি রাজার হালে থাকবেন, 5 স্টার হোটেলে থাকবেন, তিনি শেভ করার টাকা পাচ্ছেন, তিনি মেট্রোতে চড়ার টাকা পাচ্ছেন, তিনি খাওয়া দাওয়ার টাকা পাচ্ছেন। আসার পরে তাকে কোনো কিছু জিজ্ঞেস না করে তাকে একটি $200 বা $300 একটি প্যাকেজ তাকে দেওয়া হচ্ছে, নানা সুযোগ সুবিধা। এই বিষয়গুলি কিন্তু আমেরিকানরা ভালো চোখে নিতে পারে নাই বলেই অভিবাসন ইস্যুটাকে সামনে এনেই আজকে ট্রাম্পকে তারা ক্ষমতায় নিয়েছেন এবং ভূমিধস বিজয় হয়েছে এটা। তো এটি এখন ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ। যে প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প ক্ষমতায় এসছে সেটা যদি তিনি রক্ষা করতে না পারেন, তাইলে তার হয়তো তিনি আর প্রেসিডেন্ট হবেন না, তার রিপাবলিকানদের জন্য একটি বড় ঝুঁকি হবে। আগামী 4 বছর পরে নির্বাচনে ট্রাম্প করলেন না, কিন্তু রিপাবলিকান প্রার্থীর জন্য বলবেন যে রিপাবলিকান এই কাজটি করতে পারেন নাই। এই জন্য বললাম তো ট্রাম্পের সামনে চ্যালেঞ্জ অনেক, কিন্তু সে আবার চ্যালেঞ্জ মোকাবেলা করার মানুষ। 4 বছর তাকে যুদ্ধ করতে দেখছে, ফাইট করতে দেখেছে, আদালতে নিজেই দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার মার্ক শট দিয়েছে, সবকিছু করেছে। এটা কিন্তু ইতিহাস হয়েছে। তো এখন দেখার বিষয় কি করা যায়। যেভাবে সরকার গোছাচ্ছেন, এরই মধ্যে অনেকগুলো মন্ত্রী নিয়োগ করেছেন অনেক জায়গাতে, এ ব্যাপারে কতটুকু আপনার কি মনে হয়? এটা অনেক ক্ষেত্রে আশাবাদী বলা যায়। আপনি ইলন মাস্কের কথা শুনছেন, ইলন মাস্ক কিন্তু এখন আপনার এই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তিনি বলছে, তিনি কিন্তু এই ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে অনেক টাকাও দিয়েছেন। তিনি গতবারে যখন কাকে সেক্রেটারি অফ স্টেট করা হয়েছিল, তিনি কিন্তু পলিটিশিয়ান ছিলেন না। তার একটা নিজস্ব প্ল্যান রয়েছে, নিজস্ব তার বলয় রয়েছে। আপনি 2016 সালে যদি পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন যে তার নিজস্ব প্রশাসন নিয়ে কাজ করতে আমেরিকার প্রেসিডেন্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই জন্য তিনি কাকে নিবেন না, তার রানিং মেট কে করছেন, রানিং মেটকে কেউ কদিন আগে চিনেনও না। এবং সেক্রেটারি স্টেট নতুন নাম আসছে, তারপর প্রতিরক্ষা স্টেটের যিনি প্রতিরক্ষা দায়িত্ব যিনি আছেন, সবগুলো নতুন নাম। কারণ তিনি এমনভাবে সাজাতে চাচ্ছেন যে পুরোটাই তার কন্ট্রোলে থাকে। আর তিনি সবসময় নতুনকে প্রাধান্য দেন। এবারে দেখা যাচ্ছে সব নতুনকে নিয়ে তিনি তার প্রশাসন সাজাচ্ছেন। যে এখন ট্রাম্প প্রশাসন কি হবে, এটা আসলেই আমরা জানুয়ারির 20 তারিখের পর থেকে যে 100 দিনের কথা বলছেন, যে 100 দিনের অপেক্ষা করতে হবে যে আসলে ট্রাম্প কি করছেন, যে ম্যান্ডেট নিয়ে আসছিলেন সেটা কি তিনি বাস্তবায়ন করতে পারছেন নাকি। তারপর আবার আমেরিকা অভিবাসীদের দেশ, ডেমোক্রেটরা আছে, নাগরিক আন্দোলনের মানুষগুলি আছে, আদালত আছে, সব বিষয়ে বিবেচনা করার মতো। আমরা বাংলাদেশের দিকে দৃষ্টি দিতে পারি। এখানে যতগুলি পত্রিকায় প্রকাশিত হয়, সবগুলি পত্রিকায় আসলে বাংলাদেশ সম্পর্কে নানা রকমের শিরোনাম থাকে পত্রিকাতে। বিশেষ করে মানে কখনো শিরোনাম পড়ে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে অতিরঞ্জিত কোনো কিছু মনে হয়, কখনো শিরোনাম পড়ে বাস্তবতার কাছে যাওয়া যায়, কখনো মানুষ বিভ্রান্তও হয়। আমি স্পষ্টভাবেই, আপনিও একজন পত্রিকা সম্পাদক, আপনার সামনেই বলছি। তো বাংলাদেশের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সবগুলি পত্রিকা শিরোনাম করেছে। কেউ বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন, এই 100 দিন নিয়ে নানা রকম সমালোচনাও করছেন, কেউ কেউ আশার আলো দেখছেন। আপনার কাছে কি মনে হয়? 100 দিন আগে যখন এই সরকার ক্ষমতা নেন, পাহাড় সম প্রত্যাশা ছিল, স্বাভাবিক একটি প্রক্রিয়ার মাধ্যমে তারা একটি ক্ষমতায় নিয়েছে। তো 100 দিনের মধ্যে সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না। তবে আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে যেটিও অনুধাবন করতে পারি, একটি অন্তর্বর্তীকালীন সরকারের আসলেই রাতারাতি পরিবর্তন করা খুব কঠিন। সুতরাং 100 দিনের মধ্যে রাতারাতি যে আলাদিনের প্রদীপের মতো করে যে পরিবর্তন করতে পারবে সেটা না, কিন্তু অনেক কিছু তারা চেষ্টা করছে, কিন্তু সময় দিতে হবে। আপনি দেখলাম যে অনুষ্ঠানের আগে আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে যে প্রবাসীদের জন্য, প্রবাসীরা কিন্তু অনেক ক্ষেত্রে আশাবাদী। আমি গত পরশুদিন এক বাংলাদেশি, তিনি কমিউনিটির নেতাই, তো তিনি তার একটি পাসপোর্ট করতে যাবেন, কনসুলেট অফিসে গেছিলেন। তিনি যে একটি পরিবর্তনের কথা বলছেন এবং বলছেন যে তিনি লোকজনের সাথে যখন কথা বলছেন, তিনি বলছেন যে এই সরকারের কঠিন নির্দেশনা আছে যে প্রবাসীদের সেবাটা ভালো করে দেওয়ার জন্য। আপনি দেখেন প্রফেসর ইউনূস সাহেব নিজেই বলেছেন যে প্রবাসীদেরকে মানে সম্মানিত ব্যক্তি হিসাবে যাতে এয়ারপোর্টে বরণ করা হয় এবং এয়ারপোর্টে প্রবাসীদের জন্য লাউঞ্জ করা। তো প্রবাসীদের জন্য প্রথম দিকেই যখন উনি দায়িত্ব নেওয়ার পরে প্রবাসীদের নিয়ে কিছু বলেন নাই, নানা মহলে কথা বলা হচ্ছিল, কিন্তু এখন আপনার প্রবাসীরা প্রত্যাশা করতে পারেন অনেক কিছু। যেমন গত সেপ্টেম্বরে তিনি যদি প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাইতেন, প্রবাসীদের দাবি দেওয়াগুলি হয়তো তিনি সরাসরি বুঝতে পারতেন, দেখতে পারতেন। একটা জিনিস কি, বাংলাদেশের পলিটিশিয়ানদের চেয়ে প্রফেসর ইউনূস সাহেব কিন্তু প্রবাসীদের সঙ্গে কম সম্পৃক্ত নন। তিনি কিন্তু সারা পৃথিবী ঘুরে বেড়ান, সারা পৃথিবীর মানুষের সঙ্গে কথা বলেন, মানুষের চাওয়া পাওয়ার সঙ্গে তিনি একত্রতা ঘোষণা করেন, নাগরিক আন্দোলনের মানুষের পক্ষে থাকেন, তিনি একজন নোবেল লরিয়েট হিসাবে। তো সুতরাং আমি মনে করি যে এই 100 দিনে
চ্যালেঞ্জগুলি আস্তে আস্তে মোকাবেলা করতেছে, অনেক পরিবর্তনও তারা আনার চেষ্টা করতেছে। যেই মানুষগুলো দায়িত্ব নিয়েছে তারা সরকার পরিচালনা করছে নাকি দেশ পরিচালনা করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ সরকার একটি কাঠামো আর দেশ একটি বৃহৎ ব্যাপার। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, কারণ রাষ্ট্র তো প্রতিদিন চলতে হয়, সরকার পরিচালনা একটা সুনির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে চলে। দেশের অবস্থাটা কি? একটি 14 বছরের স্ট্রাকচার, সেখানে যে কেউ নতুন মানুষ এসে এটাকে পরিচালনা করা বা এটাকে চেইন অফ কমান্ডটা তৈরি করা, এটা অনেক টাফ। 14 বছরের একটা কাঠামো থেকে 3 মাসে আপনি সেটা প্রত্যাশা করতে পারবেন না। আগে বাংলাদেশে এখন যেটুকু দরকার, চেইন অফ কমান্ড দরকার। আপনি দেখেন যে আপনি ছবিতে দেখলে বা ভিডিও ফুটেজে দেখবেন যে আদালতে যখন আসামিদেরকে নেওয়া হচ্ছে, একই পুলিশগুলি বারবার তাদেরকে নেওয়া হচ্ছে। তার মানে পুলিশের বিপুল সংখ্যক পুলিশ থাকার কথা থাকলে আমার মনে হচ্ছে নাই। ঠিক একইভাবে আপনি একটি পরিবর্তনের মধ্য দিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতির থেকে দূরে ছিল, ক্ষমতার থেকে দূরে ছিল, তারাও এসে এই যে আপনি যেটা বললেন, চাঁদাবাজি বেড়ে যাচ্ছে, প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনি দেখেন যে বাজার সিন্ডিকেট, এটা আমরা সাংবাদিকতার 20-22 বছর আগে থেকে, 25 বছর আগে থেকে শুনতেছি। এটা সরকার আসে, সরকার পরিবর্তন হয়, তাদের কিন্তু সিন্ডিকেট পরিবর্তন হয় না। তো আপনি যারা 14 বছরে, আপনি কি গতবারে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল না? অবশ্যই ছিল। 14 বছর আগে কি ছিল না? ছিল। তো তারা 14 বছরের একটি সরকার যদি সেটা করতে না পারে, 3 মাসের তারা তো করতে পারবে না। তবে আমি মনে করি একটি পরিবর্তিত সরকারের যতটুকু ঝুঁকি নেওয়া দরকার, আমি মনে করছি যারা দায়িত্বগুলি নিয়েছে তারা সেই ঝুঁকির মধ্যে থেকেই কাজগুলি করছে। আমি নতুন আরেকটি বিষয়ের দিকে যেতে চাই, আবার একটু নিউ ইয়র্কে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটি হচ্ছে যে ভাড়াটিয়াদের আর ব্রোকার ফি দিতে হবে না। এই খবরটা নিউ ইয়র্কের বেশিরভাগ অভিবাসী যারা আমরা বসবাস করি, আমরা অধিকাংশ মানুষ এখানে ভাড়াটিয়া এবং ভাড়া থাকি। ভাড়ার ক্ষেত্রে, মানে অ্যাপার্টমেন্টে ভাড়ার ক্ষেত্রে আমাদের যেটা ব্রোকার ফি, এই ব্রোকার ফি দিয়ে একবার প্রথমবার বাসায় উঠতে 3 মাসের ভাড়া একসঙ্গে দিতে হয়। ব্রোকার ফি যদি ভাড়াটিয়াকে না দিতে হয়, এটা বড় ধরনের রিলিফ। আপনি কি মনে করেন, আসলে কি এটা ভাড়াটির উপর কি চাপ কমছে নাকি অন্যভাবে ইম্পোজ হবে? এটি একটি এই যে নতুন সিদ্ধান্ত, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমি এটাকে আসলে সাধুবাদ জানাই। আমরা অভিবাসীরা, আমরা যারা ভাড়াটিয়া, আপনি ধরেন 2000 টাকার একটা বাসা আপনি নিলেন। আপনি 2000 টাকার বাসা, যে মুহূর্তে আপনি একটা 2000 টাকার বাসা নেবেন, আপনাকে মাথায় রাখতে হচ্ছে 6000 টাকা। প্রথম মাসের ভাড়া আপনি দিবেন, 1 মাসের অ্যাডভান্স আপনি দিবেন, আর 1 মাসের ব্রোকার ফি। তো এই যে ব্রোকার ফি, এটা কিন্তু যে 2 মাসের ভাড়ার মধ্যে 1 মাস আপনি দিলেন আর 1 মাসের যে অ্যাডভান্স, এটাও কিন্তু আপনার টাকা। কিন্তু ব্রোকার ফি যেটা দিচ্ছেন সেটা কিন্তু অফারের যোগ্য। আপনি লিস্ট করলেন, আপনি রিয়েল এস্টেট এজেন্টের কাছে, বাড়ির মালিক, তো আপনি এনলিস্ট করলেন, আমি এজেন্টের সঙ্গে কথা বললাম, দিবেন তো আপনি। যেমন আমি যদি বাড়ি বিক্রি করি, কে দিবে টাকাটা? আমি এজ এ সেলার হিসাবে আমি কমিশনটা দিবে এজেন্টদেরকে, কিন্তু বায়ার তো সেটা দিবে না। তো সুতরাং আপনি ভাড়া দিচ্ছেন আপনার বাড়ি, আপনি এনলিস্টেড করাইছেন, এটা ভাড়াটিয়াদের উপর উঠবো কেন? বিজনেসটা তো বাড়ির মালিকই করছে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলি যে এটা খুবই সাধুবাদ জানাই এটাকে, মানে অনেকটা রিলিফ হবে বাড়ি পেতে মানুষজনকে। আপনি 3 মাসের ভাড়া নিতে গেলেই মানুষের মাথায় রাখতে হয় 3 মাসের, এবং 1 মাস যে ব্রোকার ফিটা মানুষের অনেক কষ্ট হয়। তো সেটাতে আমি এই আইনটাকে খুবই সাধুবাদ জানাই। এটি ভাড়াটিয়াদের অনেক রিলিফ হবে। আপনি প্রতি মাসে আপনি দেখবেন, প্রতি সপ্তাহে বাংলাদেশি গণমাধ্যমগুলিতে প্রায় 400 থেকে 500 বিজ্ঞাপন আসে, সব পত্রিকা মিলে। তার মানে বাংলাদেশিদের, এই বাংলাদেশি পিপলদেরকে টার্গেট করে এই বিজ্ঞাপনগুলি হয়। এগুলো কিন্তু আমেরিকানরা এই পত্রিকায় বিজ্ঞাপনগুলি দেন না, এই যে ক্লাসিফাইড বিজ্ঞাপনগুলি। তো ধরে নিলেন 400 ভাড়া জন্য বিজ্ঞাপন পত্রিকায় দেওয়া হয়, তাইলে এই 400 বাড়ি থেকে 400 ভাড়াটিয়া কিন্তু 2000 টাকা করে বা 1500 টাকা করে ব্রোকার ফি থেকে মুক্তি পাবেন। কারণ বাড়ির মালিক এই টাকাটা দিবে। বাড়ির মালিক সব দিতে পারলে ব্রোকার ফি আমি কেন দিব? তো এই আইনটাকে আমি সাধুবাদ জানাই। এটি ভাড়াটিয়াদের স্বার্থ সংরক্ষণ। এই আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশি যে আমাদের কাউন্সিল মেম্বার শাহানা হানিফের একটি অবদানের কথা আমরা জানি, এই জন্য তাকেও আমরা ধন্যবাদ জানাই। তবে এখানে একটি কথা বলে রাখি, ভাড়াটিয়ারা আশঙ্কা করছেন যে এই আইন বাস্তবায়নের মধ্য দিয়ে ব্রোকারের ফি ভাড়াটিয়ার কাছ থেকে সরে গেলেও কোনো না কোনোভাবে বাড়ি ভাড়া অযৌক্তিকভাবে, সূক্ষ্মভাবে হয়তো $100 কিংবা $50 কিংবা $150 এরকম বাড়ি ভাড়া বেড়ে গেলে কার্যত একই রকম চাপ ভাড়াটিয়ার উপর থেকেই যাবে।
না, এটি হলো এটা তো করার কিছু নেই, কারণ আপনি তারপরেও আপনি যদি 2000 টাকার বাসা ভাড়া যদি 2050 টাকা আপনি দেন, আপনার কিন্তু তেমন একটা গায়ে পড়ছে না। তো যদি একসাথে যদি আপনাকে 2000 টাকা দিতে হয়, তাহলে নিঃসন্দেহে আপনার এটা একটু কষ্ট হচ্ছে। আমি মনে করি ভাড়াটিয়ারা কিছু করবে, আপনি সবাইকে তো আর ভাড়াটিয়ারা সেটা চাইবে, সব বাড়িওয়ালাদেরকে তো আপনি দোষ দিতে পারবেন না। এটি খুবই কম বাড়িওয়ালারা এই কাজগুলি করেন, আবার অনেক বাড়িওয়ালারা আছেন যে সিটির আইন কানুন মেনে সব কিছু করেই টেনেন্টদের সাথে সম্পর্ক রক্ষা করে। আপনি দেখবেন এই জন্য 15 বছর 20 বছর এক একটা ভাড়াটিয়া বাড়িওয়ালাদের সাথে সম্পর্কের কারণে থেকে যায়। এবং সেই এমনও আছে, এমন অভিবাসীরা ওই বাড়িতে উঠছেন, 15 বছর ছিলেন, 15 বছর পরে নিজে বাড়ি করে গেছেন। তো আমরা তো ঢালাওভাবে সব বাড়ির মালিকদেরকে আমরা দোষ দিতে পারবো না, আর ঢালাওভাবে সব সুযোগ সুবিধাতে ভাড়াটিয়ারা পাবে সেটাও আমরা বলতে পারবো না। ধন্যবাদ শাহাবুদ্দিন সাগর, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেকগুলো বিষয় আমরা আলোচনা করলাম, আরো অনেক বিষয় ছিল, নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে বিষয়গুলো তুলে আবার আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রবাসের কথা, প্রবাসের কথার নতুন আয়োজন সংবাদপত্র নিয়ে আলোচনা। দেখা হবে আগামী পর্বে এই সময়ে চ্যানেল আইয়ের পর্দায়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।